এরকমই এক আত্মার চোখ পড়ে ছোট্ট এক বাচ্চা মেয়ে নাঙের উপর। আর এরপর সে তাকে নেওয়ার জন্য তার আশেপাশেই ঘুরতে থাকে। গল্পটি আসলে এক অসহায় মায়ের, যে কিনা স্বামী হারানোর পর তার একমাত্র মেয়েকে এই আত্মার হাত থেকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। এমনকি পানিতে নেমে সে পানির ওই আত্মার সাথে লড়াই পর্যন্ত করে। তবে শেষ পর্যন্ত কি সে তার মেয়েকে বাঁচাতে পারবে, নাকি মাদার শিকার হবে এই ছোট্ট নাং? জানতে হলে দেখতে হবে আজকের এই ভিয়েতনামি গল্পটি। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ভরা পূর্ণিমার রাতে একজন একাকী মেয়েকে একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যে কিনা তার কোলে থাকা একটা ছোট্ট পুতুলকে লুলাবাই গান শোনাচ্ছিল। লুলাবাই গান হচ্ছে ছোট বাচ্চাদের ঘুমপাড়ানি গান। কাঁদতে কাঁদতে এই গান গাওয়ার মাঝখানে হঠাৎ করে সে হাসতে শুরু করে, আর এরপর পুতুলটিকে হাতে নিয়ে সে উপরে উঠে দাঁড়ায়, যেখান থেকে সে লাফ দিয়ে পড়ে ওই লবণাক্ত পানিতে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ওই লবণাক্ত জঙ্গলের মাঝে একজন লোককে দেখতে পাই, যে কিনা ছোট্ট ডিঙি নৌকায় করে মাছ ধরছিল। রাতের অন্ধকারে একটা হারিকেনের আলোর সাহায্যে তার বিছিয়ে রাখা জাল থেকে সে মাছ কালেক্ট করছিল, যেখানে হঠাৎই সে জালে আটকা পড়া ওই পুতুলটিকে দেখতে পায়, যেটা তড়িঘড়ি করে জাল থেকে ছাড়াতে গিয়ে পুতুলটির মাথা তার শরীর থেকে আলাদা হয়ে পড়ে। লোকটি এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না এবং পুতুলটিকে সামনে ফেলে দেয়। আর এরপর সে সামনের দিকে এগোতে থাকে আরো মাছ কালেক্ট করার জন্য, যেখানে কিছু দূর গেলে হঠাৎ করেই সে আবারও জালে বেঁধে পড়া ওই পুতুলটিকে দেখতে পায়, যা দেখে সে বেশ অবাকই হয়। তাই এবার আর সে ওই পুতুলটিকে পানির মধ্যে ফেলে না, বরং সে জাল থেকে ছাড়িয়ে নিজের নৌকায় তুলে নেয়। এরই মাঝে হঠাৎ করে তার নৌকাটি ওই স্থানেই আটকে যায়, সেটা কিছুতেই সামনের দিকে এগোচ্ছিল না। তখনই তাকে কেউ ফিসফিসে গলায় ডাক দেয়। লোকটি ভীষণভাবে ভয় পেয়ে যায়। সে আশেপাশে দেখার চেষ্টা করছিল যে কেউ আছে কিনা। হঠাৎই দেখা যায় তার পেছনে ঝোপঝাড়ের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে। পানির উপর সে যেন ভেসে আছে, যা দেখে লোকটি তো ভীষণ ভয় পেয়ে যায়। সে দ্রুত সেখান থেকে যাওয়ার চেষ্টা করে, তবে তার নৌকাটি কিছুতেই সামনের দিকে এগোচ্ছিল না। মেয়ের আত্মাটি তাকে বারবার জিজ্ঞাসা করছিল যে সে তার পুতুলটি দেখেছে কিনা। লোকটি তখন হঠাৎই দেখতে পায় মেয়েটি এবার তার নৌকায় উঠে বসেছে। মেয়েটি এবার তাকে প্রশ্ন করে যে সে তার পুতুলটির মাথা কেন তার শরীর থেকে আলাদা করে দিয়েছে। এই কথা শুনে লোকটি আরো বেশি ভয় পেয়ে যায়। সে দ্রুত সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। এমন সময় দেখতে পাই আশেপাশে কেউই নেই, অর্থাৎ ওই আত্মাটি গায়েব হয়ে গিয়েছে। এদিকে ভয়ে লোকটির হাত থেকে তার বৈঠাটা নিচে পড়ে গিয়েছিল, যেটা পানি থেকে ওঠানোর চেষ্টা করতেই ওই আত্মা তাকে টেনে নিয়ে যায় পানির ভেতরে। পানিতে ভেসে ওঠে তার দুটো স্যান্ডেল। আর এরই সাথে আমরা দেখতে পাই এই জলাশয় আসলে কতটা বড়। এটা ছিল ভিয়েতনামের একটা ম্যানগ্রোভ ফরেস্ট, আমাদের বাংলাদেশের সুন্দরবনের মতো। আর এই জঙ্গলের মধ্যেই এক বাসিন্দার বাড়ির দৃশ্য আমরা দেখতে পাই। মূলত এই বাড়িটি ছিল নাঙের। আজ নাঙের জন্মদিন। নাঙের নানি তাই তার বন্ধুদেরকে এখানে বসে গল্প শোনাচ্ছিল। সে মূলত তাদেরকে মাদার গল্প শোনাচ্ছিল, অর্থাৎ এই পানির ভয়ঙ্কর আত্মার। তখনই এই বাচ্চাদের মধ্যে যে নামের একটা বাচ্চা জিজ্ঞাসা করে যে এই পানির ভূত সারাক্ষণ পানিতে থাকে, তাহলে তার কি ঠান্ডা লাগে না? তারা তো একটু সময় বেশি গোসল করলেই তাদের ঠান্ডা লেগে যায়, পানির ভূতের কেন ঠান্ডা লাগে না? এরকম অদ্ভুত প্রশ্নের মাঝে তার মা তাকে নিতে চলে আসে। বেশ রাত হয়ে যাওয়ায় নাগের নানিও তাদেরকে বাড়িতে ফিরে যেতে বলে। তবে জন্মদিনে তার সব বন্ধু বান্ধব আসলেও নাগের মন ভালো ছিল না, কারণ তার মা তার সাথে ছিল না। সে তার কাজের জন্য ওই দিনও বেশ রাত করে বাসায় ফেরে। ততক্ষণে নাং অপেক্ষা করতে করতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল, যে ব্যাপারটা তার নানি তার মাকে জানায়। তার মায়ের নাম ছিল লি। লির হাজবেন্ড না থাকায় তাকেই কাজ করতে হতো। সে মূলত ডুবুরির কাজ করত। এই ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে কেউ মারা গেলে তার লাশ উদ্ধারের জন্য লিকেই ব্যবহার করা হতো। তবে তার এই কাজ তার মেয়ে নাঙের পছন্দ ছিল না, কারণ এর জন্য তাকে অনেক রাত পর্যন্ত বাইরে থাকতে হতো। তাই তো লিয়ের মাও এখানে লিকে বোঝায় যে নাং অনেক আগেই তার বাবাকে অলরেডি হারিয়েছে। এই মুহূর্তে তার মায়ের খুব প্রয়োজন। তখনই আমরা জানতে পারি লির হাজবেন্ডও এই পানিতে ডুবেই মারা গিয়েছিল, যার পর থেকে লি এতটাই বেশি ভেঙে পড়েছিল যে সে এই ডুবুরির কাজ শুরু করে।
এবং সেই সকল মানুষদেরকে তাদের আপনজনদের লাশ খুঁজে দেয়, যারা কিনা অধীর আগ্রহে তার মতো করে নদীর পাড়ে অপেক্ষা করতে থাকে, যেরকম অপেক্ষা সে একদিন করেছিল তার হাজবেন্ডের জন্য। তাই তো এই কাজটি তার জন্য খুবই স্পেশাল। সে এই কাজটি কিছুতেই ছাড়তে চায় না। তাছাড়া তার মা তো আছেই তার মেয়ের খেয়াল রাখার জন্য। একথা শুনে তার মাও আর কথা বাড়ায় না, বরং সে তাকে খেয়ে শুয়ে পড়তে বলে সেখান থেকে বেরিয়ে যায়। দৃশ্য চলে যায় অতীতে। আমরা জানতে পারি এই মহিলা আসলে লির আপন মা নয়, বরং লি তাকে মায়ের মতো সম্মান করে এবং তাকে মা বলে ডাকে। কয়েক মাস আগেই লি তার বাচ্চা সমেত এখানে শিফট হয়েছে। মূলত নাংয়ের স্কুল এই স্থান থেকে বেশ কাছে ছিল, তাকে বারবার নদী পার হতে হতো না। এ কারণেই তারা এখানে এসে থাকতে শুরু করেছিল। আর এই বাড়ির মালিকই ছিল ওই মহিলা, যাকে লি এখন মা বলে ডাকে। সে নাংয়ের ঠিক নানির মতো করে খেয়াল রাখে, কারণ তারও জীবনে কেউই নেই। সে লি এবং তার মেয়েকে আপন করে নিয়েছে। এখন দৃশ্য চলে আসে বর্তমানে। ওই দিন লি নাংকে স্কুল পর্যন্ত এগিয়ে দেয়, মানে নদীটা পার করে দেয় নিজের ডিঙি নৌকায় করে। সে নাংয়ের কাছে ক্ষমা চাইছিল গতকাল রাতে দেরি করে আসার জন্য। তখন নাং বলে সে তার উপর রেগে নেই, সে শুধুমাত্র তাকে নিয়ে চিন্তা করে, তাই তার মা যেন এত রাতে পানিতে না নামে। লি মেয়ের রাগ ভাঙাতে পেরে ভীষণ খুশি হয়ে যায় এবং তাকে বলে আজ রাতে তারা দুজন মিলে বার্থডে সেলিব্রেট করবে। সে কেক কিনে আনবে, সেই সাথে একটা হাঁস কিনে আনবে। নাংও এখানে তার কথা মেনে নেয় এবং চলে যায় স্কুলের দিকে। দেরি হয়ে যাওয়ায় তার বন্ধুরা আগে হেঁটে চলে গিয়েছিল, তাই জঙ্গলের এই পথে সে একা একাই সামনের দিকে হাঁটছিল। এমন সময় হঠাৎই সে পাশ থেকে একটা শব্দ শুনতে পায়। সেদিকে তাকালে সে সেখানে ওই পুতুলটিকে দেখতে পায়। ছোট বাচ্চা মেয়ে নাং বুঝতেও পারে না যে এই জলাশয় থেকে তোলা এই সামান্য পুতুলের কারণে তার জীবনে কত বড় বিপদ আসতে চলেছে। সে এই পুতুলটিকে নিজের সাথে নিয়ে স্কুলে যায়, যেখানে টিফিন আওয়ার শুরু হয়ে গিয়েছিল। সব বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছিল, তবে নাং তো তার এই পুতুলটি নিয়ে এক কোনায় বসেছিল। তার কাছে তার কিছু বান্ধবীরা আসে খেলার জন্য ডাকতে, তবে সে জানিয়ে দেয় যে সে তাদের সাথে খেলতে চায় না। এমন সময় হঠাৎই এক অদ্ভুত গলার ডাক শোনা যায়। নাং ভাবে তার বান্ধবীরা হয়তোবা তাকে আবারও ডাকছে, তবে সে দেখতে পায় আশেপাশে কেউই নেই। ওই অদ্ভুত বাচ্চা কণ্ঠটি তাকে বারবার ডাকতে থাকে। যে ডাক অনুসরণ করে নাং হেঁটে যায় স্কুলের পেছনে থাকা ওয়াশরুমের দিকে। সেখানে তার এক বন্ধুর সাথে তার দেখা হয়, যে কিনা তাকে আবারও খেলার জন্য ডাকে। নাং বুঝতে পারে এই ছেলেটি তাকে এতক্ষণ ডাকেনি, তাই সে ওই আওয়াজের পিছু পিছু আবারও সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর এগোতেই সে হতভম্ব হয়ে যায়, কেননা তার সামনে দাঁড়িয়ে ছিল ওই ভয়ঙ্কর প্রেতাত্মা। তাকে এভাবে সামনে দেখে নাং তো থরথর করে কাঁপছিল। তখনই সেখানে চলে আসে তার ওই বন্ধু যে কিনা সামনে কাউকে দেখতে পারছিল না, তবে নাং তখনও সেখানে ওই প্রেতাত্মাকে দেখতে পারছিল। এই কারণেই দুষ্টু বাচ্চা যে এখানে নাংকে নিয়ে মজা করতে শুরু করে। সে তাকে কয়েকবার ভয়ও দেখায়। এরপর সে নাংয়ের ভয় ভাঙানোর জন্য নিজে চলে যায় ওই স্থানটিতে, যেখানে কিনা নাং ওই প্রেতাত্মাকে দেখতে পারছিল। তবে সেখানে গিয়েও যে কাউকে দেখতে পায় না। সে সেখানে বেশ খানিকক্ষণ মজা করে এবং আবারও চলে আসে। নাং এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। ওই দিন বাজারে বেশ কিছু লোকেরা মিলে ওই লোকটির কথা বলছিল, যে কিনা গতদিনই পানিতে ডুবে মারা গিয়েছিল, যাকে মেরে ফেলেছিল ওই মাদা। আর গ্রামের সবাই এই ব্যাপারে নিশ্চিত ছিল, কারণ ওই লোকটি এখানেই জন্মগ্রহণ করেছে। সে এই পানির সাথে খুব ভালোভাবে পরিচিত। কোনোভাবে জঙ্গলে হারিয়ে মারা যাওয়া সম্ভব না। সেই সাথে পানির স্রোতে সে খুব ভালোভাবে সাঁতার কাটতে পারে, তাই পানিতে ডুবে মারা যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। তাই তো তারা সবাই নিশ্চিত যে তাকে মেরে ফেলেছে ওই মাদা। তাদের এই ম্যানগ্রোভ ফরেস্টে একটা মাদার উপস্থিতি আছে, এটা জানার পর গ্রামবাসীরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তার মতে মাদা তাদেরকেই নিজের শিকার বানায়, যারা কিনা তার সাথে সামঞ্জস্যপূর্ণ। সে অপেক্ষা করে সঠিক সময়ের এবং সঠিক জায়গার। যতক্ষণ না পর্যন্ত ওই লোকটি পানিতে নামছে, ততক্ষণ পর্যন্ত মাদা তাকে নিতে পারে না। গ্রামবাসীদের এই সকল কথা পাশে বসে একজন লোক খুব মনোযোগ দিয়ে শুনছিল। এমন সময় সেখানে একটা মাছের পেট কাটা হয় এবং তার পেটের মধ্যে একটা মানুষের আঙুল পাওয়া যায়, যা দেখে গ্রামবাসীরা আরো বেশি হকচকিয়ে যায়।
দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা নাংকে দেখতে পাই, যে কিনা তার বন্ধুদের সাথে স্কুল শেষে বাড়িতে ফিরছিল। তাদের মধ্য থেকে ওই দুষ্টু ছেলেটি অর্থাৎ যে হঠাৎ করেই বলে জঙ্গলের মধ্য থেকে একটা শর্টকাট রাস্তা সে চেনে। সে বাকিদেরকে তার সাথে যেতে বলে, যদিও নাং তাদের সাথে যেতে চাইছিল না। আজ এই পুতুলটি নেওয়ার পর থেকে তার সাথে যে ভুতুড়ে কাণ্ডগুলো ঘটছিল তাতে তার যাওয়ার কথাও না। তবে একা পড়ে যাওয়ায় তাকে বাধ্য হয়ে জঙ্গলের ভেতর দিয়ে ওই পথ ধরে যেতে হয়। কিছু দূর যেতেই হঠাৎ করে সে তার পাশে ওই ভয়ানক আত্মাটিকে দেখতে পায়, যাকে সে বাদে আর কেউই দেখতে পারছিল না। এদিকে যে তাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারে যে সে হয়তোবা আবারও ভয় পাচ্ছে। তাই সে হাত ধরে নাংকে নিজের সাথে নিয়ে নেয়। নাং যেহেতু এই ঘটনায় ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তাই ওই রাতেই সে এই ব্যাপারে তার মায়ের সাথে কথা বলে। তবে তার মা মনে করে হয়তোবা গ্রামের কোনো মহিলাই নাংয়ের সাথে কথা বলার চেষ্টা করছে। তাই সে নাংকে বলে যে সে যেন অপরিচিত কারোর কাছাকাছি না যায়। যদি কেউ তাকে ডাকে তাহলে সে যেন দৌড়ে বাড়িতে চলে আসে। এমন সময় তাকে বাইরে থেকে কিছু লোক ডাক দেয়। আমরা জানতে পারি আজকে দুপুরে যে লোকগুলো ওই মাদাকে নিয়ে আলোচনা করছিল তাদের মধ্য থেকে একজন মারা গিয়েছে, আর তার লাশ উদ্ধারের জন্যই লিকে ডাকতে এসেছে গ্রামের লোকজন। লি সেখানে যায় এবং জলাশয় থেকে লাশটিকে উদ্ধার করে নেয়। এদিকে বাড়িতে তখন নাং একেবারেই একা ছিল। সে ওই পুতুলটির সাথে খেলছিল। এদিকে পানি থেকে লাশ উঠিয়ে লি পাশেই বসেছিল। তখন গ্রামবাসীরা একাধারে মাদার ব্যাপারেই কথা বলছিল, যা লির ভালো লাগে না। সে চিৎকার করে সকলকে চুপ করতে বলে এবং যার হাজবেন্ড মারা গিয়েছিল তাকে গিয়ে বোঝায় যে তাকে বাঁচতে হবে, নিজের মৃত স্বামী এবং সন্তানদের কথা ভেবে। এইভাবে বুঝিয়ে সে চলে যায় একটা মন্দিরে। এই ছোট্ট মন্দিরটি তার ঘাটের সাথেই সে করে রেখেছিল। যেদিনই সে নতুন লাশ উঠাতো সেদিনই সে এই মন্দিরে আসতো এবং আগরবাতি জ্বালিয়ে সেখানে একটা সাদা কাপড় বেঁধে দিত। সেখানে বেঁধে রাখা অনেকগুলো সাদা কাপড় দেখে আমরা বুঝতে পারি যে সে এখন পর্যন্ত অনেকের লাশকেই উদ্ধার করেছে। এখন আজ উদ্ধার করা ওই লোকটির লাশকে নিয়ে যাওয়া হয় গ্রামেরই একটি হসপিটালে, যেখানে একজন মাত্র ডক্টর ছিল। এই ডক্টরকেই গতদিন আমরা ওই বাজারে দেখেছিলাম, যে কিনা চুপচাপ গ্রামবাসীদের কথা শুনছিল। এখানে এই লাশটিকে রাখতে এসেছিল দুজন লোক। দুজনের মুখে মাদার কথা শুনে ডক্টর এখানে তাদেরকে একটু ভয় দেখায়, এই বলে যে মাদা দুই ধরনের মানুষদেরকেই নিজেদের শিকার বানায়। প্রথমত যে আত্মিক দিক থেকে তার সাথে কম্পিটিবল, দ্বিতীয়ত যে কিনা মাদাকে কোনোভাবে টন্ট মেরে কথা বলেছে। আর আজকে মারা যাওয়া এই লোকটি এমনই কিছু করেছিল যার সাক্ষী ডক্টর নিজে। তাই ডক্টর এখানে একটা রিচুয়াল করে। এটা ছিল তামার কয়েনের একটা রিচুয়াল। প্রথমে ওই লাশের উপর থেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সে একটা কয়েন বেছে নেয়, যেটা সে পুড়ে দেয় ওই লাশের মুখে। তবে লাশ সেই কয়েন কিছুতেই সহ্য করতে পারে না, তাই পানির সাথে ছটফট করতে করতে সেটা বের করে দেয়। এমনটা হওয়া মানেই হলো তাকে পানির ভূত অর্থাৎ মাদা গ্রহণ করেছে। এ কারণেই তার শরীর তামার কয়েন সহ্য করতে পারছে না। ফলে ডক্টরও এবার ভয় পেয়ে যায়। এদিকে পরদিন সকালে লি চলে যায় তার বান্ধবীর সাথে দেখা করতে, যেখানে তার বান্ধবীর ছেলে হিউকে সে বলে যে সে যেন আজ নাংকে ক্লাস শেষে স্কুল থেকে নিয়ে আসে। হিউ এতে রাজি হয়ে যায়। আর এরপর লি তার বান্ধবীর সাথে বসে কথা বলে, যেখানে তার বান্ধবী তাকে এই ডুবুরির কাজ করতে নিষেধ করে, কেননা এই কাজের ফলে সে মাদাকে রাগিয়ে দিবে। যদিও লি এই মাদার ব্যাপারে বিশ্বাস করত না, তবুও তার বান্ধবী তাকে বোঝায় যে সে তার এই কাজের মাধ্যমে মাদাকে রাগান্বিত করছে। কি হবে যখন তাকেও মাদা এই পানির নিচে টেনে নিয়ে যাবে? তখন তার মেয়ে নোয়াংয়ের পাশে তো কেউই থাকবে না। এরপরও লি তার কথায় গুরুত্ব দেয় না, বরং সে তার বাহনটি নিয়ে বেরিয়ে যায়। ওই দিন নাংয়ের স্কুল শেষ হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই হিউ তাকে জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা ধরে নিয়ে আসে, যাতে করে তারা দ্রুত বাড়িতে পৌঁছাতে পারে। জঙ্গলের মধ্য দিয়ে তারা যখন হাঁটছিল তখন নাংয়ের হাতে ওই পুতুলটি দেখে হিউ তা নিয়ে নেয় এবং সেটাকে সুন্দর করতে গিয়ে সে তার মাথা খুলে ফেলে। পরবর্তীতে যদিও সে সেটা লাগিয়ে দেয়, তবে সে সেটা উল্টো লাগিয়েছিল, যেটা সেখানেই দাঁড়িয়ে ঠিক করতে থাকে নাং, যার ফলে সে দেখতেও পারে না এবং হিউ তাকে রেখে বেশ খানিকটা আগে চলে যায়। এবার নাং বুঝতে পারছিল না সে কোন দিকে যাবে। এমন সময় হঠাৎ করে তার সামনে ওই আত্মা চলে আসে।
সে এতে করে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। চোখ বন্ধ করে অন্যদিকে তাকাতেই ওই আত্মা এবার তার একেবারেই ঠিক সামনে চলে আসে। সে পুতুলটিকে সামনে ধরে কাঁদতে শুরু করে। এমন সময় সেখানে হিউ চলে আসে। হিউ আসাতে ওই আত্মাটি সেখান থেকে গায়েব হয়ে যায়। হিউ তাই নাঙের হাত ধরে তাকে বাড়িতে নিয়ে আসে। নাং এবার ভীষণ ভয় পেয়েছিল। তার মা এবং তার নানি তাকে সামলানোর চেষ্টা করছিল, যেখানে ভয়ে নাং কাঁদতে থাকে এবং ওই মহিলার ব্যাপারে জানায়, যে কিনা খুব ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে থাকে। লাল ড্রেস পরা ওই মহিলা সারাক্ষণ ভিজে থাকে। এই কথা শুনে তার নানি এবং তার মা দুজনই অবাক হয়, যদিও হিউ কাউকে দেখেনি আর এই ব্যাপারে সে লিকে জানিয়েছে। তাই লি এখানে নাংকে বিশ্বাস করতে পারে না। তার মনে হচ্ছিল নাং হয়তো বা খেলতে খেলতে এই সকল ভয়ানক কিছু দেখেছে, তাই সে নাংকে বোঝানোর চেষ্টা করে। তবে নাং তো এবার কোনো কিছুই বুঝতে রাজি ছিল না। তখনই হঠাৎ করে আমরা হিউকে দেখতে পাই, যে কিনা রাতের বেলা তাদের ঘাটে বেঁধে রাখা একটা নৌকায় বসে কিছু একটা করছিল। এমন সময় পানির মধ্য দিয়ে কিছু একটা তার দিকে এগোতে দেখা যায়, যেটা ধাম দিয়ে এসে আঘাত লাগে তার নৌকার সাথে। দেখা যায় এটা আরেকটি নৌকা। হিউ একটু অবাকই হয়। নতুন এই নৌকায় সে উঠে পড়ে এবং আশপাশটা দেখতে থাকে। এমন সময় হঠাৎই পানির ভেতরে থাকা ওই আত্মা তাকে টেনে নিয়ে যায়। আমরা শুধুমাত্র তার গোংড়ানোর আওয়াজ শুনতে পাই। এদিকে পুরো বাড়িতে তাকে খুঁজে না পেয়ে তার মা ডেকে পাঠায় লিকে। লি সেখানে এসে যখন দেখতে পায় যে পানির কাছে বোট রয়েছে, তখনই সে সবকিছু বুঝে যায়। তবে সে তার বান্ধবীকে বুঝতে দেয় না, কেননা সে চাইছিল না স্বামীহারা তার বান্ধবী একেবারেই ভেঙে পড়ুক। তাই সে তার বান্ধবীকে বলে আশেপাশে তার ছেলের বন্ধুদের বাড়িতে খোঁজ নিতে, যে সে সেখানে গিয়েছে কিনা। তাকে সেদিকে পাঠিয়ে লি এখানে নিজেই খোঁজ শুরু করে। সে পানির ভেতরে ভারী কিছু দিয়ে দেখার চেষ্টা করে যে পানির স্রোত কোন দিকে গিয়েছে। অন্যদিকে ওই সময় আমরা নাংকে দেখতে পাই, যাকে তার ঘরে ঘুমিয়ে রাখতে তার নানি গিয়েছিল। তবে নাং একা একা ঘুমাতে ভীষণ ভয় পাচ্ছিল। সে তার নানিকে তার সাথেই শুতে বলে, তবে তার নানির হাতে বেশ কাজ ছিল। তাই সে নাংকে বুঝিয়ে বলে যে সে একটু পরে তার হাতের কাজ শেষ করে এসে তার পাশে ঘুমাবে। এ কথা মেনে নাংও ভয়ে ভয়ে তার বিছানায় শুয়ে পড়ে। তখনই আমরা এক অদ্ভুত দৃশ্য দেখতে পাই। আমরা প্রথমে দেখতে পাই লি পানির ভেতরে হিউয়ের লাশ খুঁজছে। তবে অনেক খোঁজাখুঁজির পরও সে হিউয়ের লাশ খুঁজে পায় না, যে কারণে সে ফিরে যায় বাড়িতে। বাড়িতে ফিরে সে একটু পূজা করে চলে যায় পানি খেতে, যেখানে পানির ট্যাপ থেকে পানি নয় বরং মানুষের চামড়া বের হচ্ছিল, যা দেখে লি একটু অবাক হয়। সে সেটা ফেলে সামনের দিকে ঘুরতেই হতবাক হয়ে যায়, কেননা তার সামনে দাঁড়িয়ে ছিল হিউয়ের এক ভয়ঙ্কর রূপ, যে কিনা তাকে বলে দেয় যে সে পানির কোন অংশে রয়েছে। আর এই ভয়ানক স্বপ্ন দেখে সত্যিকার অর্থে লিয়ের ঘুম ভেঙে যায়। সে এতক্ষণ যাবৎ তার মন্দিরের কাছে শুয়ে এই স্বপ্ন দেখছিল। এখন পূজা করে সে বেরিয়ে পড়ে হিউয়ের লাশ খুঁজতে। স্বপ্নে হিউ তাকে যে স্থানটি দেখিয়েছিল সেখানে গিয়ে সে আবারও পূজা করতে থাকে। প্রথমে একটু পবিত্র পানি সে পানিতে এবং নিজের মাথায় ঢেলে এরপর প্রার্থনা করে সে পানিতে নেমে পড়ে। সেখানে বড় একটা জাল লাগানো ছিল, যে জালে আটকে ছিল হিউয়ের লাশ, যা দেখে সে দ্রুত উপরে ওঠে এবং একটা ছুরি নিয়ে আবারও পানির নিচে যায়। সে খুব তড়িঘড়ি করে লাশটিকে জাল থেকে ছাড়ায় আর এরপর সেটাকে নিয়ে উপরে উঠে আসে। হিউ তার জন্য তার ছেলের মতো ছিল, যে কারণে হিউয়ের লাশ দেখে সে ভীষণভাবে ভেঙে পড়েছিল। অন্যদিকে তার নিজের মেয়ে অর্থাৎ নাংয়ের সাথেও ভুতুড়ে কারবার শুরু হয়ে গিয়েছিল। নাং যখন ঘুমিয়েছিল, হঠাৎ করেই তার ঘরের জানালাটি আপনা আপনিই খুলে যায়। নাং ভয়ে ভয়ে আস্তে আস্তে বিছানা থেকে ওঠে এবং জানালাটি আটকে আবারও বিছানায় চলে আসে। তবে সে বিছানায় ফিরতে আবারও দেখতে পায় যে জানালাটি আপনা আপনি খুলে যাচ্ছে। নাং আবারও চলে যায় জানালাটি বন্ধ করতে। সে জানালাটি বন্ধ করে আবারও বিছানায় ফিরে এসে দেখতে পায় জানালাটি আবারও খুলে যাচ্ছে, যা দেখে এবার নাং ভীষণ ভয় দিকে হিউয়ের লাশ নিয়ে উঠে এসেছিল লি। তখনই আবার ফিরে এসেছিল হিউয়ের মাও। সে নিজের সামনেই নিজের ছেলের এই লাশ দেখে হতবাক হয়ে যায় এবং পাগলের মতো ছুটে আসে তার কাছে। সে তার ছেলের লাশ ধরে হাউমাউ করে কাঁদছিল। এই দৃশ্য যেন সহ্য করতে পারছিল না লিও, কারণ তারও একটা মেয়ে আছে। সে হিউয়ের মায়ের কষ্ট বুঝতে পারছিল।
সেই সাথে হিউয়ের জন্য তার নিজেরও কষ্ট লাগছিল। তাই তো সে ঠিক করে যে সে হিউয়ের মায়ের সামনে যাবে না। সে নদীর পাড়ে বসেই কাঁদতে থাকে আর এরপর নিজেকে কিছুটা সামলে চলে যায় ওই মন্দিরে, যে মন্দিরে সে প্রতিনিয়ত এক একটা লাশ উঠিয়ে পূজা করত। এবারও সে ঠিক একই কাজ করে, তবে এইবার কাপড় বাঁধার সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যেমন প্রথমে কাপড়টি হাত থেকে পড়ে যায় আর এরপর মন্দিরে থাকা লাইটটি ফ্লিকার করতে শুরু করে। এইসব ব্যাপারে গুরুত্ব না দিয়ে লি সেখানে কাপড় বেঁধে চলে আসছিল। এমন সময় হঠাৎই সে কিছু পড়ার আওয়াজ শুনতে পায়। পিছে ফিরে তাকাতেই সে দেখতে পায় হিউয়ের জন্য বেঁধে রাখা কাপড়টিতে আগুন ধরে গিয়েছে এবং সেখান থেকে আগুনের ফুলকি পড়ছে। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এই ফুলকিগুলো নিচে পড়তে পড়তেই সেটা পানিতে পরিণত হচ্ছে, তাও সাধারণ পানি নয় বরং রক্ত পানিতে, যেটা সে হাত দিয়ে স্পর্শ করে। তবে অদ্ভুত ব্যাপার হলো কিছু সময় পরই সেটা তার আঙুল থেকে গায়েব হয়ে যায়। সে দেখতে পায় সবকিছু স্বাভাবিক, কাপড়ে আগুন লাগেনি, সেখানকার লাইটও ঠিক আছে, যা দেখে সে ভাবে এই সব কিছু হয়তো বা সে মনের ভুলে দেখেছে। অন্যদিকে হিউয়ের লাশ তখন ছিল ওই ডক্টরের কাছে। লাশের মুখ ঢাকতেই সেখানে থাকা লাইটগুলো ফ্লিকার করতে থাকে, যা দেখে ডক্টর চ্যাং একটু অবাক হয় এবং সামনের দিকে এগিয়ে আসে। লাইটটা ঠিক হয়ে গেলে সে আবারও পিছে ঘুরে অবাক হয়ে যায়, কেননা স্ট্রেচারের উপর হিউয়ের লাশ ছিল না। সেটা দেখে একটু অবাক হয় এবং আশেপাশে খুঁজতে থাকে। তখনই সে দেখতে পায় অন্য একটি স্ট্রেচারের উপর উল্টোভাবে হিউয়ের লাশ রয়েছে, যেভাবে সে রেখেছিল না। লাশটির কাছে যেতেই সেটা উঠে বসে। এই দৃশ্য দেখে ভয়ে চ্যাংয়ের ঘুম ভেঙে যায়। তাই তো সে চলে যায় হিউয়ের লাশের কাছে সেটা চেক করতে। লাশের মুখের উপর থেকে কাপড় সরাতেই তার মুখ দিয়ে পানি বেরিয়ে আসে, যা দেখে চ্যাং একটু অবাক হয়। সে এটা মোছার জন্য চলে যায় আলমারির কাছে কাপড় নিতে। তবে আলমারি খুলতেই সে সেখানেই হিউয়ের ভয়ানক রূপ দেখতে পায়, যা দেখে সে ভয় পেয়ে যায় এবং হিউয়ের স্ট্রেচারের কাছে চলে আসে, যেখানে হিউয়ের লাশ ছিল না। সে দেখতে পায় হিউয়ের লাশ তো সামনের স্ট্রেচারে রয়েছে, আলমারির ভেতরে তো কিছুই নেই। তাই সে এটাকে নিজের মনের ভুল ভেবে আলমারির ভেতর থেকে নিজের ব্যাগটি বের করে যখনই হিউয়ের কাছে যাচ্ছিল, তখনই সে দেখতে পায় সামনের কোনো স্ট্রেচারেই হিউয়ের লাশ নেই, বরং হিউয়ের লাশ তো স্ট্রেচারের পাশেই বসে আছে, তাও খুব ভয়ানক ভাবে। ডক্টর চ্যাং এর সাহসে কুলায় না সেদিকে এগোনোর। এমন সময় লাশটি তার সামনে চলে আসে। এই ভয়ানক স্বপ্ন দেখে এবার সত্যি ডক্টর চ্যাং এর ঘুম ভাঙে। সে বুঝতে পারছিল না যে সে এত ভয়ানক স্বপ্ন কেন দেখলো। তাই তো পরদিনই সে চলে যায় লিয়ের সাথে দেখা করতে। মূলত সে লিয়ের কাছ থেকে জানতে চাইছিল হিউয়ের লাশ সে কিভাবে পানির মধ্যে পেয়েছে। যদি সেটা লম্বালম্বি থাকে এর মানে সেও মাদার শিকার হয়েছে। তবে লি বুঝতে পারছিল না যে বাচ্চা হিউকে মাদা কেন মারবে। উত্তরে চ্যাং বলে যে তার সাথে হতে পারে স্পিরিচুয়াল ম্যাচ রয়েছে, অথবা সে যে কোনো ভাবে মাদাকে অপমান করেছে। আর আমরা তো জানি যে এটাই সঠিক ছিল, কেননা ওই দিন রাতেই সে মাদার পুতুলটি থেকে তার মাথা আলাদা করে ফেলেছিল, আর এই কারণেই হয়তো বা মাদা তাকে মেরে ফেলেছে। চ্যাং এখানে লিকে সাবধান করে দেয় যে সে নিজের পরিবারকে নিয়ে যেন সাবধানে থাকে, কেননা এখানে মাদা চলে এসেছে। যে আত্মার একমাত্র শত্রুই হলো ডুবুরিরা, অর্থাৎ তারা যারা কিনা তার শিকার করা লাশকে পানির নিচে থেকে বেরিয়ে নিয়ে আসে। এ কথা শুনে লি একটু ভয় পেয়ে যায়। তাই সে তখনই নাং ঠিক আছে কিনা তা দেখার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ওই সময় নাঙের ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই সে দেখতে পায় পানির উপর ভেসে আছে তার ওই পুতুলটি, যেটা দেখে সে সেটাকে তুলতে চায়। তবে এমন সময় ওই ভয়ানক আত্মাটি সেখানে চলে আসে এবং পুতুলটি টেনে নিয়ে যায় পানির নিচে। অন্যদিকে এমন সময় বাড়িতে ফিরে এসেছিল লি নিজেও। ঘরে প্রবেশ করে সে দেখতে পায় সেখানে কোথাও নাং নেই। এমন সময় পানিতে শব্দ হয়। আমরা বুঝতে পারি ওই আত্মা নাংকে টেনে নিয়ে গিয়েছে। লি দৌড়ে সেখানে যায়, তবে সে দেরি করে ফেলেছিল। সেখানে কোথাও নাং ছিল না, বরং পানির উপর ভাসছিল তার স্যান্ডেল, যা দেখে লি এবার পাগলের মতো হয়ে যায়। সে তখনই পানিতে নেমে নাংকে খুঁজতে থাকে। তবে অনেক খোঁজার পরও আশেপাশে কোথাও নাংকে খুঁজে পাওয়া যায় না। তবুও তার মা কিছুতেই হাল ছাড়ে না। সে দিনের পর দিন রাতের পর রাত নদীতেই কাটাতে থাকে।
সে বসে বসে ভাবতে থাকে তার মেয়ের কথা। সে কেন সেদিন তার মেয়েকে বিশ্বাস করেনি, কেন সে তার মেয়ের কথা শোনেনি, যে কিনা তাকে বারবার বলতো এই বডি খোঁজা সে যেন বন্ধ করে দেয়। একদিন এর জন্য তাদের বিপদ আসবে। কয়েকদিন যাবৎ সে পাগলের মতো এই ম্যানগ্রোভ ফরেস্ট ঘুরে তার মেয়েকে খুঁজছিল, তবে হাজার খুঁজেও সে কিছুতেই নাংকে খুঁজে পায় না। তাই তো এবার সে শরণাপন্ন হয় একজন শামানের। লোকটির নাম ছিল মিস্টার লাং। লাং আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিল, তার প্রমাণও আমরা পাই যখন সে একজন মহিলার ভেতরে থাকা আত্মাকে তার ভেতর থেকে বেরিয়ে দেয়। তার এই স্পেশাল জ্ঞান এবং শক্তির ব্যাপারে জানার পরই লি তার সাথে যোগাযোগ করে। সে তার কাছে সাহায্য চায় তার মেয়ে নাংকে ফিরে পাওয়ার জন্য। মিস্টার লাং তাকে সাহায্য করতে রাজি হয়, তবে এই টেকনিকটা বেশ কঠিন ছিল। এই টেকনিকের মাধ্যমে লিকে যেতে হবে আত্মাদের দুনিয়াতে, যেখান থেকে তাকে খুঁজে বের করতে হবে নাং এখন কোথায় আছে। এই ম্যানগ্রোভ ফরেস্টেরই কোথাও একটা হয়তোবা নাং রয়েছে। সে যদি সেখানে নাংকে জীবিত অবস্থা দেখে তাহলেই সে বাস্তব জগতে নাংকে জীবিত উদ্ধার করতে পারবে। তবে এতে লিয়ের জীবনে ঝুঁকি থাকবে, তবে লির এতে কিছু যায় আসে না। সে এক কথায় রাজি হয়ে যায়। সব প্রস্তুতি শেষে মিস্টার লাং তাকে বলে যে প্রথমে তার মনে হবে সে পানিতে ডুবে যাচ্ছে, যেন কেউ তাকে পানির ভেতরে টেনে নিয়ে যাচ্ছে, তার দম বন্ধ হয়ে আসবে। তবুও যেন সে নিজেকে সেখানেই ধরে রাখে যতক্ষণ না পর্যন্ত আত্মাদের দুনিয়াতে তার চোখ খুলছে। আর নাংকে পাওয়া মাত্রই সে যেন সেখান থেকে বেরিয়ে আসে, নাংয়ের কাছে যাওয়ার চেষ্টা না করে। এবার মিস্টার লুয়াং তার চোখ বেঁধে দেয় এবং সে পৌঁছে যায় আত্মাদের দুনিয়াতে। প্রথমে তার লুয়াংয়ের কথা মতোই ভীষণ কষ্ট হচ্ছিল। লুয়াং তার মাথা চেপে ধরে এবং বলতে থাকে সে নিশ্চয়ই করতে পারবে। সত্যি সত্যি লি চোখ খুলে আত্মাদের দুনিয়াতে। সেখানে তার মধ্যে এক স্পেশাল পাওয়ার চলে আসে, যে পাওয়ার তাকে টেনে নিয়ে যায় নাং পর্যন্ত। সে নাংকে ওই ম্যানগ্রোভ ফরেস্টেরই একটা স্থানে ঝোপঝাড়ের উপরে দেখতে পায়। লি বুঝতে পারে নাং বেঁচে আছে, যা দেখা মাত্র তার সেখান থেকে বেরিয়ে আসার কথা ছিল। তবে সে এখানে ভুল করে বসে। সে নাংয়ের কাছে যাওয়ার চেষ্টা করে, যার ফলে এবার ওই আত্মা তার পিছে পড়ে যায়। তাকে পানিতে চুপিয়ে মেরে ফেলানোর চেষ্টা করে সে। মিস্টার লুয়াংও এই ব্যাপারটা বুঝতে পারে, তাই সে এখানে লিকে বাঁচানোর জন্য তাকে বেরিয়ে আসতে বলতে থাকে এবং সেই সাথে পানির ভেতরে থাকা ওই কাগজটির উপর হাত রাখে, যাতে করে ওই কাগজটি ডুবে না যায়। সেটা যদি কোনোভাবে হারিয়ে যায় বা ডুবে যায় তাহলে লিও মারা যাবে। তবে লিকে বেরিয়ে আনতে গিয়ে মিস্টার লুয়াংই এখানে আহত হয়ে পড়ে। যে হাত সে পানিতে রেখেছিল সেই হাত তার পুড়ে যায়। এমন সময় লিও আত্মাদের দুনিয়া থেকে বেরিয়ে আসে। বের হতেই সে দেখতে পায় লুয়াং এর এই অবস্থা। লুয়াং সেখানে অজ্ঞান হয়ে যায়, যা দেখে লি বুঝতে পারছিল না যে সে কি করবে। তাই তো সে পুরো দিন অপেক্ষা করতে থাকে যে কখন লুয়াং এর জ্ঞান ফিরবে। সারাদিন পর সন্ধ্যার দিকে লুয়াং এর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই সে যন্ত্রণায় ছটফট করছিল। আর এই অবস্থাতেও লুয়াং তাকে ইশারা দিয়ে বলে দেয় যে তাকে কোন দিকে খুঁজতে হবে। লিও তখন পানিতে নেমে পড়ে এবং প্রাণপণে তার মেয়েকে খুঁজতে থাকে। কিছু দূর খোঁজার পর সে সত্যি ঝোপঝাড়ের উপর তার মেয়েকে খুঁজে পায়, যে কিনা তখনও বেঁচে ছিল। সে তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসে। তবে এতে করে ওই আত্মা ক্ষেপে যায় লুয়াং এর উপর, কেননা লুয়াং এর কারণেই লি নাং এর ব্যাপারে জেনে গিয়েছিল। তাই তো সে এবার পৌঁছে যায় লুয়াং এর কাছে। লুয়াং তখন নদী থেকে পানি নিচ্ছিল। হঠাৎ করে পেছনের লাইটটি ফ্লিকার করতে শুরু করে। সে পানি নিয়ে ঘুরতেই দেখতে পায় তার সামনে ভয়ানকভাবে বসে আছে পানির ওই আত্মা, যে কিনা তার সামনেই পানির ভেতরে লাফ দেয়। লুয়াং দ্রুত সেখান থেকে চলে যাচ্ছিল, তখন ওই আত্মা নিজের চুল তার পায়ে পেঁচিয়ে নেয় এবং তাকে টেনে পানির ভেতরে নিয়ে যায়। লুয়াং অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে নিজেকে বাঁচানোর, তবে ফাইনালি ওই আত্মা তাকে পানির ভেতরে টেনে নিয়েই যায়। এদিকে পানি থেকে উদ্ধার করে নিয়ে আসার পর নোয়াং এর প্রচন্ড জ্বর এসেছিল, তাই লি তাকে খুব যত্নের সাথে তার শরীর মুছিয়ে দিচ্ছিল। তবে নাং এখনো পর্যন্ত কোনো রকম কথা বলেনি, যে ব্যাপারটা নিয়ে লি একটু কষ্টে ছিল। পরদিন সকালে সে লুয়াং এর মৃত্যুর ব্যাপারে জানতে পারে এবং চলে যায় ওই হসপিটালে, যেখানে লুয়াং এর লাশ রাখা ছিল। চ্যাংও বুঝতে পেরেছিল লুয়াংকে মাদা শিকার করেছে, তাই সে লিয়ের কাছ থেকে সবটা শুনে নেয় এবং বুঝতে পারে মাদার নজর রয়েছে নাংয়ের উপর। তাই সে লির কাছে জিজ্ঞাসা করে যে নাংয়ের জন্ম কবে। উত্তরে লি জানায় ডিসেম্বরের পূর্ণিমার রাতে।
যা শুনে চ্যাং ভয় পেয়ে যায়, কেননা ওই একই রাতে মাদা ওই পানিতে পড়ে নিজেকে শেষ করে দিয়েছিল। মূলত সে তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, তবে তার বয়ফ্রেন্ড তাকে গ্রহণ করে না, যে কারণে সে নিজেকে শেষ করে দেওয়ার পথ বেছে নেয়। এখন এই ব্যাপারে জানার পর লি তখনই চলে যায় নাংয়ের কাছে। সে সারাদিন নাংয়ের সাথেই থাকে। রাতের দিকে সে টেবিলেই ঘুমিয়ে পড়ে। এমন সময় আমরা দেখতে পাই নাং চোখ মেলে, যেখানে তার পুরো চোখ কালো ছিল, যেন তাকে বশে নিয়ে ফেলেছিল ওই আত্মা। সে অদ্ভুতভাবে বিছানা থেকে উঠে বাইরের দিকে চলে যায়। ওই সময় আমরা ওই আত্মার কণ্ঠে লুলাবাই গান শুনতে পারছিলাম। কিছু সময়ের মধ্যে লিয়ের ঘুম ভেঙে যায়, আর সে যখনই দেখতে পায় যে নাং বিছানায় নেই, তখন সে ভীষণ ভয় পেয়ে যায় এবং বাইরের দিকে ছুটে যায়, যেখানে নাং পৌঁছে গিয়েছিল ঘাটে। ঘাটে পৌঁছে সে পানির দিকে এগোচ্ছিল এবং অদ্ভুত সব মন্ত্র পড়ছিল, যার ফলে সেখানে যেন তুফান শুরু হয়ে যায়। আশেপাশে প্রচন্ড বাতাস বইতে থাকে, গাছপালা যেন ভেঙে যাচ্ছিল। শুধুমাত্র তাই নয়, পানির স্রোতের গতিও যেন অনেক বেড়ে গিয়েছিল। আস্তে আস্তে নাং উঠে দাঁড়ায় এবং সে পানিতে ঝাঁপ দিতেই যাবে, এমন সময় সেখানে লি চলে আসে এবং তাকে সামলে নেয়। সে তাকে ধরে নিয়ে আসে বাড়ির ভেতরে। পরদিন সকালেই আর কোনো উপায় না পেয়ে সে নাংকে নিয়ে চলে যায় ডক্টর চ্যাং এর কাছে। সেখানে নাং তখনও পর্যন্ত ওই আত্মার কন্ট্রোলে ছিল, আর তার এই অবস্থা দেখে মিস্টার চ্যাংও অবাক হয়ে গিয়েছিল। ভেতরে নিয়ে সে লি তাকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে নাংকে ঠিক করবে। তখন মিস্টার চ্যাং ওই কয়েনগুলো নিয়ে আসে এবং সেগুলো ঝাঁকাতে শুরু করে, যার ফলে আশেপাশে আবারও বাতাস বইতে থাকে, যেন সেখানে তুফান শুরু হয়ে গিয়েছিল। নাংও প্রচন্ড ছটফট করছিল। সেখান থেকে একটা কয়েন বের হয় এবং ওই তামার কয়েনটি সে নাংয়ের মুখে পুরে দেয়। এর ফলে নাং আরো বেশি ছটফট করতে থাকে এবং তার মুখ থেকে পানির সাথে সাথে ওই কয়েনটি, সেই সাথে কিছু পাথরের অংশও বেরিয়ে আসে। এতে করে নাং একেবারেই স্বাভাবিক হয়ে যায়। তাকে বিছানায় শুয়ে দিয়ে ওই কয়েনটি হাতে নিয়ে লি চলে যায় মিস্টার চ্যাং এর সাথে কথা বলতে। সে এই তামার কয়েনের ব্যাপারে চ্যাংকে জিজ্ঞাসা করে, যেখানে চ্যাং জানায় এই তামার কয়েন মানুষকে মাদার থেকে রক্ষা করে। মাদার আত্মা কোনোভাবেই তামার কয়েন সহ্য করতে পারে না। তাদের এই সকল কথা ভেতরে থাকা নাংও শুনে নেয়। তবে লি তো বুঝতেই পারছিল না যে কেন ওই আত্মা নাংকে তার শিকার বানিয়েছে। সে তো কখনো ওই আত্মাকে কোন রকম টন্ট মারেনি। তখন ডক্টর চ্যাং বলে এটা হতে পারে তার কর্মা, কেননা সে পেশায় একজন ডুবুরি। ডুবুরিরা সব সময় মাদার শত্রু হয়ে থাকে। আসলে ডক্টর চ্যাংও আগে একজন ডুবুরি ছিল, তবে ডুবুরির কাজ করতে গিয়ে মাদার শত্রুতে পরিণত হয়ে সে নিজের স্ত্রী এবং সন্তানকে হারিয়েছিল। এরপর থেকেই সে ওই কাজ ছেড়ে দিয়েছে এবং এখন এই হসপিটালের দায়িত্ব নিয়েছে। এটাই কারণ যে সে ওই আত্মার ব্যাপারে এত কিছু জানে। এখন নাং সুস্থ না হওয়ায় লি ওই রাতটা হসপিটালেই কাটায়। রাতের বেলা সে যখন বাইরে গিয়েছিল কাপড় ভিজিয়ে আনতে, তখন সে হঠাৎ করেই সামনে থেকে কিছু গুনগুনানি গান শুনতে পায়। আমরা দেখতে পাই গাছের একটা শেকড়ের উপর বসে আছে ওই মাদা, তবে পরক্ষণেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। লি তার সামনে কিছুই দেখতে পায় না। সে সেখান থেকে চলে আসছিল, এমন সময় লাইট ফ্লিকার করতে শুরু করে। পেছনে থাকা ওই পাত্র যেখান থেকে সে পানি নিচ্ছিল, তার মধ্য থেকে কিছু আওয়াজ শোনা যায়। হুট করেই তার মধ্যে ভেসে ওঠে মাদার ওই পুতুলটি, যেটা হাতে তুলে নেয় লি। সেটা হাতে তুলে নেওয়ার সাথে সাথে আশেপাশে বাতাস বইতে শুরু করে এবং লি ওই আত্মা দ্বারা পজেস হয়ে যায়। আত্মার বশে এসে সে খুব ভয়ঙ্কর ভাবে এগোতে থাকে নাংয়ের দিকে, যেটা লক্ষ্য করে ডক্টর চ্যাংও। সে দেখতে পায় লি নাংয়ের চুল ধরে টেনে তাকে ঘুম থেকে তুলে নিয়ে হাঁটতে শুরু করেছে। চ্যাং তাকে আটকানোর চেষ্টা করে, যার ফলে এবার ওই আত্মার বশে থাকা লি আক্রমণ করে চ্যাং এর উপর। চ্যাংও কম ছিল না, সে নাংকে লুকিয়ে রাখে এবং নিজেই আটকানোর চেষ্টা করে লিকে। তবে এতে খুব একটা লাভ হয় না, কেননা লিয়ের মধ্যে চলে এসেছিল আধ্যাত্মিক শক্তি। সে এখানে হাতের ইশারায় চ্যাংকে হাওয়ায় তুলে দেয় এবং সেখান থেকে ফেলে তাকে অজ্ঞান করে দেয়। এমন সময় ভিতর নাং তার হাতের কাছে ওই তামার কয়েনটি খুঁজে পায়, যেটা সে হাতে নিয়ে কোনো মতে ওই রুম থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। তবে লি তার সামনে একটা স্ট্রেচার দিয়ে দেয়, তবে এতেও নাংয়ের কিছুই হয় না। সে স্ট্রেচারের মধ্য থেকেই বেরিয়ে আসে। সে হসপিটাল থেকে বের হতেই তার নানিকে দেখতে পায়। সেও এখানে নাংকে তার মায়ের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে।
তবে এবারও লি হাতের ইশারাতেই তাকে উপরে উঠিয়ে ফেলে তাকে অজ্ঞান করে দেয়। এরপর সে নাঙের চুলের মুঠো ধরে তাকে টানতে টানতে নিয়ে আসে ওই ব্রিজের উপর, যে ব্রিজ থেকে পড়ে মাদা নিজেকে শেষ করে দিয়েছিল। সেখানে আসা মাত্রই সে পাগলের মতো চিৎকার করতে থাকে এবং বিড়বিড় করে কোনো এক মন্ত্র পড়তে থাকে। ওই রাতটাও ছিল পূর্ণিমার রাত এবং তার এই মন্ত্র পড়ার ফলে চাঁদ যেন রক্তবর্ণ ধারণ করেছিল। নাং মা বলে ডাকতে ডাকতে লিয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, তবে এতে কোনো লাভ হয় না। লি তাকে মা বলে ডাকতে নিষেধ করে। একথা বলেই সে চিৎকার করতে করতে নাঙের চুলের মুঠো ধরে। তখনই নাং তার হাতে থাকা ওই তামার কয়েনটি তার মুখে পুরে দেয়। এর ফলে সে ছটফট করতে আরম্ভ করে এবং তার ভেতর থেকে ওই আত্মা বেরিয়ে যায়। মুহূর্তের মধ্যে যেন সবকিছু ঠিক হয়ে যায়। তবে আদৌ কি ঠিক হয়েছে? কেননা তখনই ওই আত্মা তার আসল রূপে চলে আসে ব্রিজের উপরে, যা দেখে এবার ভয় পেয়ে যায় লি নিজেও। সে দ্রুত নিজের মুখ থেকে তামার কয়েনটি বের করে নাঙের মুখে পুরে দেয়, আর এরপর ওই আত্মাটিকে আটকানোর জন্য সে তাকে নিয়ে ঝাঁপ দেয় পানিতে, যা দেখে নাং চিৎকার করে ওঠে এবং সেখানেই বসে কাঁদতে থাকে। অন্যদিকে পানির ভেতরে তার মা লি সমানে লড়াই করে যাচ্ছিল ওই আত্মার হাত থেকে বাঁচার জন্য। লড়াইয়ের এক পর্যায়ে সে তার হাতে থাকা একটা কাঠের টুকরো ওই আত্মার মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে আত্মাটি তার গলা ছেড়ে দেয় এবং পানির নিচে তলিয়ে যায়। লিকে দেখেও মনে হচ্ছিল যে সে যেন মারা যাচ্ছে। এদিকে নাং তার মায়ের মৃত্যুর কথা ভেবে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল। তখনই ব্রিজের উপর উঠে আসে লি। লি বেঁচে ছিল। সে নাংকে পেছন থেকে ডাকতে থাকে। নাংও দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এমন সময় সেখানে চলে আসে নাংয়ের নানি এবং ডক্টর চ্যাং। আর এখানেই খোলে এই মুভির সব থেকে বড় রহস্য। আমরা দেখতে পাই লি তো পুরোপুরিভাবে শুকনো, সে পানির মধ্যে আজ নামেইনি, আর তাকে জড়িয়ে ধরা নাংও সেখানে নেই, অর্থাৎ নাং কখনো ছিলই না। সে তো 7 দিন আগেই পানিতে ডুবে মারা গিয়েছিল। সেদিন শুধুমাত্র তার লাশ খুঁজে পেয়েছিল লি, তাকে জীবিত উদ্ধার করতে পারেনি সে। তবে এই ব্যাপারটা লি কিছুতেই মেনে নিতে পারেনি। তখন থেকেই সে নাংকে কল্পনা করে যাচ্ছিল, আর এই ব্যাপারটা বুঝতে পেরেও কেউ তার ভুল ভাঙায়নি, কেননা সে পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। ওই রাতেও নাং হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গিয়েছিল না, বরং সেখানে গিয়ে লি পাগলামি শুরু করেছিল, যেখান থেকে তার মা তাকে টেনে নিয়ে এসেছিল ঘরে, এবং ঘরে আসতেই সে ভাঙচুর শুরু করে দিয়েছিল। এমনকি পরদিন সকালে সে হসপিটালেও একা গিয়েছিল, তার সাথে নাং ছিল না। সেখানে সে পাগলের মতো অদ্ভুত আচরণ করছিল এবং এমন ভাব করছিল যেন ওই আত্মা তাকে পজেস করে রেখেছে। এখন এই সবকিছু দেখে তারা দুজন মিলে তার ভুল ভাঙানোর চেষ্টা করে, তবে তখনও পর্যন্ত লির ভুল কোনোভাবেই ভাঙছিল না। সে যেন নিজের সামনে তখনও নাংকে দেখতে পারছিল এবং তার পিছে ছুটতে শুরু করে। আমরা বুঝতে পারি নাংকে হারিয়ে লি পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। এখন তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়, তবুও সে পাগলামি করে। নাংয়ের স্কুল ব্যাগকেই সে নাং মনে করে এবং তাকে খাওয়ার জন্য জোর করতে থাকে। সেই সব দিনগুলোর দৃশ্য আমরা দেখতে পাই, যে সকল দিনগুলোর স্মৃতি নিয়ে আজ এখনো লি বেঁচে আছে। তার এই কষ্ট সহ্য করতে পারছে না তার মাও। এখন আমরা জানতে পারি যে এই ঘটনার কিছুদিন পর সেখানকার গাছের শেকড়ে একটা ফিটাস পাওয়া যায়, অর্থাৎ এক নবজাতক শিশু। এই নবজাতক শিশুর লাশটি ছিল মূলত ওই আত্মার সন্তানের। এ কারণেই সেখানকার লোকজন মনে করতে থাকে যে এটা যেহেতু খুঁজে পাওয়া গিয়েছে, এর মানে মাদা হয়তো বা শান্ত হয়ে যাবে। তবে আসলেই কি এমনটি হবে? কেননা ওই রাতেই আমরা জেকে দেখতে পাই, যে কিনা জঙ্গলের ওই পথ ধরে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল অনলাইন গেম খেলার জন্য। তার মনে হতো তার বাবা মা শুধু শুধুই তাকে ভয় দেখিয়েছে, যাতে করে সে অনলাইন গেম খেলার জন্য রাতের অন্ধকারে এই জঙ্গল দিয়ে না যায়। সে বিশ্বাসই করে না যে এখানে কোনো মাদা আছে, তাই তো সে এখানে মজার ছলে মাদাকে ডাকতে থাকে। এরকম করতে করতে সে নিজের পায়ের নিচে থেকে তাকায়, এটা বলতে বলতে যে মাদা নিশ্চয়ই তার পিছে দাঁড়িয়ে আছে। সত্যিই তখন সে তার পিছে মাদার 2 পা দেখতে পায়, যা দেখে এবার তো তার নিজের পাই কাঁপতে শুরু করে। ভয়ে ভয়ে সে আবারও পায়ের নিচে তাকায়, যেখানে এবার আর কেউই ছিল না। হুট করে পিছে তাকাতেই তার পেছনে চলে আসে মাদা।
মাদাকে এইভাবে দেখে ভয়ে যেন তার মুখে হাসি চলে আসে। সে মজার ছলে মাদাকে বলে যে সে এত রাতে এখানে কি করছে, সে যেন গিয়ে ঘুমিয়ে পড়ে। একথা বলে সামনের দিকে দৌড়াতে থাকে এবং মা মা বলে চিৎকার করতে থাকে। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।